ওয়েট, প্রথম আলো সম্পাদক কেন ক্ষমা চেয়েছিল? তারা তো এটি ভুল করেনি। দে ডু ইট ইন্টেনশনালি। The risers, don't worry, read this gatekeeping of news media properly and take your decisions. বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী পত্রিকার নাম বললে প্রথমেই তার কথা আসবে। অনেকেই বলবে প্রথম আলো। প্রতিদিন লাখো কপি ছাপা হয়, অনলাইনে কোটি মানুষ পড়ে। প্রশ্ন হলো, এই ক্ষমতা দিয়ে তারা কী ধরনের ইমেজ বানাচ্ছে ইসলাম, আলেম আর মাদ্রাসার জন্য? আজকে আমরা উন্মোচন করব একটা কার্টুন থেকে শুরু করে মাদ্রাসা আর আলেমদের নিয়ে জঙ্গি ন্যারেটিভ, ট্যাগিং এবং টাইটেল নিয়ে দ্বিচারিতার আদ্যপান্ত। তো চলুন শুরু করি। প্রথম আলোর ব্যঙ্গাত্মক সাপ্লিমেন্ট আলপিনের 431তম সংখ্যায় প্রকাশ হলো একটি কার্টুন। শিরোনাম দেওয়া হয় নাম, যেখানে দেখানো হয় একজন বৃদ্ধ এক বালককে তার নাম জানতে চাইলে সে মোহাম্মদ যুক্ত ছাড়াই তার নাম বলে। তাই বৃদ্ধ লোকটি নামের পূর্বে তাকে মোহাম্মদ যুক্ত করতে বললেন। শেষের দিকে বৃদ্ধ লোকটি বালকটির কাছে থাকা প্রাণীর নাম জানতে চাইলে বালকটি বিড়ালের নামের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুহাম্মদ নাম যুক্ত করে। ভাবুন তো, যে দেশের 90%-এরও বেশি মানুষের কাছে তাদের মা, বাবা, সন্তান, এমনকি তাদের নিজের জীবনের চেয়েও রাসূলের সম্মান বেশি মূল্যবান, তারা কিভাবে এ ধরনের ধৃষ্টতা, ন্যাক্কারজনক ঘটনা মেনে নেবে? এটি কেবল একটি কার্টুনই ছিল না, বরং এটি ছিল বিশ্বাসের মূলে আঘাত। চলুন এবার আলোচনার গভীরে ঢোকা যাক। যদিও 2007-এর শুরুতে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার সকল ধরনের প্রকাশ্য প্রতিবাদ নিষিদ্ধ করেছিল, কিন্তু তা সত্ত্বেও কার্টুন প্রকাশের পরের দিন অর্থাৎ 18 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সকল প্রধান শহরে বিক্ষোভ শুরু হয়। আর 21 সেপ্টেম্বর জুমার নামাজের পরে ঢাকায় বিশাল মিছিল হয়, যেখানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আর্টিকেল 39, আপনি চাইলেই এমন কোনো বক্তব্য কিংবা সংবাদ প্রকাশ করতে পারবেন না যার ফলে জনশৃঙ্খলা নষ্ট হবে। অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন পেনাল কোড 1860 সেকশন 295A, ধর্ম অবমাননার অভিযোগে কার্টুনিস্ট আরিফুর রহমানকে গ্রেফতার করা হয়। প্রথম আলো সহ অন্যান্য পত্রিকার সম্পাদকেরা ক্ষমা প্রার্থনা করে। সরকার আলপিনের 431তম ম্যাগাজিন নিষিদ্ধ ঘোষণা করে এবং বাজেয়াপ্ত করে। ওয়েট, প্রথম আলো সম্পাদক কেন ক্ষমা চেয়েছিল? তারা তো এটি ভুল করেনি। দে ডু ইট ইন্টেনশনালি। The risers, don't worry, read this gatekeeping of news media properly and take your decisions. 2007 পেরোতেই ইসলামী অঙ্গনের অনেকেই অভিযোগ করা শুরু করলো প্রথম আলো ধারাবাহিকভাবে ইসলাম, আলেম আর মাদ্রাসাকে টার্গেট করেছে। দ্য লাইট দ্যাট মিসলিডস। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব এক বিবৃতিতে জানায়, তিনি দাবি করেন প্রথম আলো এবং ডেইলি স্টার জঙ্গি সংক্রান্ত যেসব রিপোর্ট ছাপিয়েছে তা নিরাপত্তা বাহিনীর সরবরাহকৃত যাচাইহীন তথ্যের ভিত্তিতে। তিনি আরও দাবি করেন, যখন অভিযুক্ত ধর্ষক বা অপরাধী কোনো সংখ্যালঘু বা পার্বত্য অঞ্চলে, তখন তাদের পরিচয় গোপন, আর মুসলিম হলে সেই পরিচয়কে বড় অক্ষরে হাইলাইট করা হয়, মাদ্রাসা শিক্ষক, ইমাম, হুজুর, এভাবে। খেয়াল করুন, এগুলো এখনও আদালতে প্রমাণিত ফ্যাক্ট নয়। দ্য রাইজার্স, এগুলো গবেষণার আলোয় যাচাই করা উচিত। সো লেটস গো।
একটু কল্পনা করুন তো, একজন মাদ্রাসা শিক্ষক এবং একজন সাধারণ স্কুল বা কলেজের বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে যখন একই অপরাধের খবর আসে, তখন সংবাদপত্রের হেডলাইন কি একই ভাষায় থাকে, নাকি সেখানে শুরু হয় টাইটেল ব্যাস, শিরোনামের বৈষম্য? এই নিউজটি লক্ষ্য করুন, শিক্ষক স্কুল নাকি কলেজের তার উল্লেখ নেই। এবার এই নিউজটি লক্ষ্য করুন, মাদ্রাসা শিক্ষকের নাম হাইলাইট করা। এবার এই নিউজটি দেখুন। এবার এটা দেখুন, রাইজার্স, আমরা কাউকে অপরাধী বা নিরপরাধ প্রমাণ করছি না, উই আর শোয়িং টাইটেল ফ্রেমিং। আমরা যদি এই মিডিয়া ব্যবহারকে একটি বড় বুদ্ধিবৃত্তিক প্রেক্ষাপটে দেখি, তখন উঠে আসে আহমদ ছফার নাম। তার বহুল আলোচিত বই বাঙালি মুসলমানের মন, এখানে তিনি বিশ্লেষণ করেছেন বাঙালি মুসলমানের ঐতিহাসিক মানসিক গঠন, আত্মপরিচয় আর হীনমন্যতা। ছফা দেখিয়েছেন ব্রিটিশ ও পাকিস্তানি শাসনামলে যেমন এক ধরনের এলিট শ্রেণী তৈরি হয়েছে, তেমনি স্বাধীনতার পরের বাংলা ভাষাভিত্তিক এডিটরাও প্রায়ই সাধারণ মুসলমানের সংস্কৃতি, ধর্ম আর জীবনযাপনকে তুচ্ছ দৃষ্টিতে দেখে আসছেন। আজকের বড় বড় পত্রিকায় আমরা যখন ইসলামী পরিচয়কে সন্দেহের চোখে দেখার প্রবণতা দেখি, তখন ছফার বিশ্লেষণকে মনে না করে থাকা যায় না। মনে রাখতে হবে, ছফা প্রথম আলো সম্পর্কে আলাদাভাবে কিছু লেখেননি, কিন্তু এলিট বুদ্ধিবৃত্তিক শ্রেণীর যে মানসিকতা তিনি বিশ্লেষণ করেছেন, আজকের মিডিয়া ফ্রেমিংকে বুঝতে সেটা এক শক্তিশালী তাত্ত্বিক টুল হতে পারে। এবার আসি সবচেয়ে জটিল অংশে, জঙ্গি ন্যারেটিভ সাজানোর অভিযোগে। এই পর্যায়ে আমরা একটা থিওরি নিয়ে আলোচনা করব, দ্য থিওরি অফ ন্যারেটিভ। আমাদের মস্তিষ্ক তত্ত্বকে পয়েন্ট আকারে নয়, বরং গল্প হিসেবে ধরে। এটাই থিওরি অফ ন্যারেটিভের বেসিক কনসেপ্ট। এই গল্পে থাকে শুরু, কারণ, ফল আর ভবিষ্যৎ নিয়ে কল্পনা, যেটা আমাদের বাস্তবতা বানায়। নিউজ মিডিয়ায় ন্যারেটিভ মানে খবরকে এমনভাবে সাজানো যেন একটি গল্প দাঁড়ায়, কে ভুক্তভোগী, কে অপরাধী আর কে নায়ক, কোনো ঘটনা চালিয়ে যাবে, কার কথা বেশি শোনাবে, কেন তথ্য চেপে যাবে, এগুলো মিলে সেই গল্প বানানো হয়। এই গল্প যত পরিষ্কার আর সহজবোধ্য হয়, আমরা তত বেশি সেটাকে বাস্তবতা ধরে নিই। এখন আমরা প্রথম আলোর একটা রিপোর্ট বিশ্লেষণ করব, এরপরে বিভিন্ন গবেষণার ফলাফল দেখব। প্রথমেই এই নিউজের টাইটেলটি লক্ষ্য করুন। এবার এর অধীনে থাকা এই সাবহেডিংটি লক্ষ্য করুন, মাদ্রাসা হাইলাইট করা। এবার এটি লক্ষ্য করুন, এখানে মাদ্রাসা হেডিংয়ে না থাকলেও 5 বার মাদ্রাসা উল্লেখ করা। মনে হচ্ছে তারা যেন মাদ্রাসা নিয়ে জিকির শুরু করেছে। এবার এই সাবহেডিংটি দেখুন, শুধুমাত্র টিচার আছে, কিন্তু কোন প্রতিষ্ঠান সেটি হাইলাইট করা নেই। প্যারাগ্রাফের মধ্যে একবার কলেজ উল্লেখ থাকলেও আর একটিবারও উল্লেখ করা হয়নি, কিন্তু মাদ্রাসা শিক্ষকের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ বিপরীত দিকটি দেখেছি। মাদ্রাসার হলে হেডিংয়ে অথবা টাইটেলে অথবা প্যারাগ্রাফে বারবার উল্লেখ করা হয়, কিন্তু স্কুল কলেজের ক্ষেত্রে হলে তা উল্লেখ করা হয় না, শুধুমাত্র মিনিমাইজ করার চেষ্টা করা হয়। এর ফলে আমাদের মাথায় ন্যারেটিভ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মাদ্রাসা মানেই জঙ্গি, মাদ্রাসা মানেই সন্ত্রাসবাদ, মাদ্রাসা মানেই উগ্রপন্থী। জঙ্গি সংক্রান্ত আমরা কেবল একটি রিপোর্ট বিশ্লেষণ করেছি, এরকম অনেক রিপোর্ট দেখানো সম্ভব। দ্য রাইজার্স, আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি এই রিপোর্টে শুধুমাত্র মাদ্রাসার ছাত্র শিক্ষক নিয়ে বলা হতো, তাহলে কি টাইটেলটি শুধু ইয়ত দেওয়া থাকতো, নাকি সেখানে অবশ্যই মাদ্রাসা যোগ করা হতো? এবার এই রিপোর্টটি দেখুন, এখানে জঙ্গি হওয়ার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। যে নেশা করে না, যে সিগারেট খায় না, এমনকি যে ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলে এবং প্রেম করে না। এবার একটি বাস্তব ঘটনা শুনুন। আমি দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে অধ্যয়ন করছি। আমাদের এরকম একটি ক্লাসরুম আছে, যেখানে বাম পাশে ছাত্র, ডান পাশে ছাত্রী এবং সামনের দিকে টিচার থাকেন, এবং মেয়েদের পাশে থাকা ওয়ালে প্রজেক্টরের মাধ্যমে আমাদের ক্লাস নেওয়া হয়। কিন্তু আমার এক বন্ধু ইসলাম এমনভাবে মেনে চলে যে মেয়েদের দিকে চোখ পড়বে, এই কারণে সে ডান দিকে তাকায় না পর্যন্ত। এখন প্রথম আলোকে প্রশ্ন করতে চাই, আমার বন্ধু কি তাহলে জঙ্গি? আমেরিকার হ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মুমতাজ আহমেদ তার গবেষণাপত্রে দেখিয়েছেন,
বাংলাদেশি কওমি মাদ্রাসাগুলোর সঙ্গে সুসংগঠিত জঙ্গি রাজনীতির প্রমাণ খুবই সামান্য। জেএমবি সংশ্লিষ্ট অধিকাংশ ব্যক্তি আলিয়া বা সাধারণ শিক্ষাগত পটভূমি থেকে এসেছে। এবার আসি আমাদের গবেষণায়। আমরা 2005 থেকে 2025 সাল পর্যন্ত প্রথম আলোর প্রায় 200টি ক্রাইম বা মিলিটেন্সি সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করেছি এবং সেখানে আমরা বিশ্লেষণ করে দেখেছি যে মাদ্রাসার ছাত্র, ইমাম বা আলেমদের ক্ষেত্রে জঙ্গি, সন্ত্রাসী এই ট্যাগ প্রায় 85% মতো ব্যবহার করা হয়েছে। যেখানে পবিত্র কুরআনে একজন নিরপরাধ মানুষকে হত্যা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান বলা হয়েছে, সেখানে প্রথম আলো কীভাবে মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বানানোর ন্যারেটিভ এবং বয়ান তৈরি করছে। অর্থাৎ নামে এটি আলো হলেও কাজে কিন্তু অন্ধকার। শহীদ আবরার ফাহাদের কথা আমাদের সবারই মনে থাকার কথা, যাকে 2019 সালের 6 অক্টোবর দেশের পক্ষে পোস্ট করার কারণে ছাত্রলীগ কর্তৃক খুন করা হয়। কিন্তু এই নিয়ে প্রথম আলোর নিউজ দেখুন, বুয়েট ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ। কে হত্যা করলো তা কিন্তু উল্লেখ নেই, আবার পিটিয়ে হত্যার অভিযোগ অর্থাৎ নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে। আর আরেকটি রিপোর্ট দেখুন, শিবির সন্দেহে আবরারকে মারধর করে 4 জন, পুলিশের বরাত দিয়ে তারা জানিয়েছে। খেয়াল করুন, এটি 19 অক্টোবরের নিউজ। তারা এখনও এটি নিশ্চিত করতে পারেনি যে আবরার ফাহাদকে ফেসবুকে পোস্ট করার কারণে হত্যা করা হয়েছে এবং ছাত্রলীগ কর্তৃক। আবার সে যে শিবিরও করে না এটিও ততদিনে প্রকাশ হয়ে গিয়েছে, কিন্তু তারপরও প্রথম আলো সেই একই নিউজ করেছে। এবার এই নিউজটি দেখুন, এবার এটা দেখুন, এবার এটা দেখুন। অর্থাৎ তারা এমনভাবে নিউজ করছে যে আপনার যদি কাউকে শিবির বলে সন্দেহ হয়, আপনি তাকে মারতে পারবেন, কাটতে পারবেন, ছিঁড়তে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কে, আপনি তাকে মারছেন সেটা মুখ্য বিষয় নয়, সেটা অপরাধও নয়। পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে যাদের ধারণা আছে তারা সবাই জানেন প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজস্ব প্রশাসনিক কাঠামো থাকে। অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো কিছু যদি ঘটে তাহলে সেটার বিচার সব কিছু ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সব কিছু ছাত্রলীগ করছে অন্যায়ভাবে। তারপর তাদের দোষারোপ না করে প্রথম আলো বারবার শিবিরকেই মুখ্য পরিচয় বানিয়ে তাদেরকেই অপরাধী হিসেবে সাব্যস্ত করেছে। প্রথম আলোর সাংবাদিকতার উলঙ্গ চিত্র ফুটে ওঠে 2016 সালের হোলি আর্টিজান জঙ্গি হামলার সময়। তখন প্রথম আলোর মালিকের নাতি ফারাজকে ওই ঘটনায় হিরো হিসেবে দেখানো হয়, যা 2025 সালে মিথ্যা হিসেবে প্রমাণিত হয়। কালের কণ্ঠের এই প্রতিবেদনটি আপনারা দেখতে পারেন। সিরিয়ার জালিম প্রেসিডেন্ট বাশার আল আসাদের পূর্বে স্বৈরশাসক ব্যবহার করলেও শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন তার নামের পূর্বে একটিবারও স্বৈরশাসক ব্যবহার করেনি, যা প্রথম আলোর দ্বিচারিতার নীতি ফুটিয়ে তোলে। সর্বশেষ বিপ্লবী শহীদ ওসমান হাদী ভাইকে যখন গুলিবিদ্ধ করা হয় তখন তাকে নিয়ে প্রথম আলোর নিউজ সারা দেশের মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করে। এর জের ধরে হাদী ভাইয়ের মৃত্যুর পরে বিক্ষুব্ধ জনতা প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে আগুন ধরিয়ে দেয় এবং হামলা চালায়। খেয়াল করুন, যদি তিনি কোনো খারাপ কাজে যুক্ত থাকতেন তাহলে অবশ্যই প্রথম আলো তার নাম হাইলাইট করত। যেহেতু তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেহেতু বিপ্লবী তো দূরের কথা, তার নামটাও যুক্ত করতে প্রথম আলো ইতস্তত বোধ করেছে। মনে আছে কি চট্টগ্রামের আদালতে ব্যারিস্টার সাইফুল ইসলামকে চিন্ময় প্রভুর সমর্থকেরা কুপিয়ে হত্যা করেছিল? আর এখানে প্রথম আলো নিউজ দেখুন। সমস্ত তথ্য প্রমাণ যদি আপনারা ভালো করে খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই পার্থক্য লক্ষ্য করতে পারবেন। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালালো কেন? আমরা কি অপরাধ করলাম?